শেষ পর্যন্ত রাঙা শেষ হয়ে গেলেও সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙার ট্রিটমেন্ট চলছে। রাঙার অবস্থা অনেক বেশি খারাপ। একলব্য মুখ ভার করে বসে আছে অপারেশন থিয়েটারের সামনেই। তখনই অঙ্কুর এসে বলে, জানি একলব্য তোমার অনেক খারাপ লাগছে, কিন্তু একটা কথা মনে রাখবে, আজ যারা রাঙার এই অবস্থা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড়া যাবে না। উচিত শিক্ষা তাদেরকে দিতেই হবে। তাদের এত বড় সাহস যে আমাদের বাড়ির বউয়ের সাথে সে এরকম কাজ করেছে। তুমি ভেবো না, পুলিশ তো খুঁজছে, আমরাও ঠিক খুঁজে বার করব। একলব্য বলে, আমি ভাবতে পারছি না অঙ্কুরদা, একটা মানুষ যে নিজের ইচ্ছায়, নিজের যোগ্যতায়, নিজের স্বপ্ন পূরণ করতে চায় তীরন্দাজি হয়ে, তার ওপর এত রাগ কেন মানুষের? কিসের জন্য এত রাগ? অঙ্কুর তখন বলে, আসলে কি জানো একলব্য, এই পৃথিবীটায় অনেক অনেক মানুষ আছে যারা অন্যের ভালো চায় না, অন্যের ভালো দেখলেই তাদের অনেক খারাপ লাগে। রাঙা তো নিজের শক্তি দিয়ে নিজের স্বপ্ন পূরণ করছিল, তাই অনেক মানুষের গায়ে জ্বালা ধরে গেছিল, আর সেই জন্যই তারা রাঙাকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করেছে। তুমি একবার ভাবো তো একলব্য, ভগবান কি সবার মধ্যে এই গুণটা দিয়েছে? কেন বেছে বেছে রাঙার মধ্যে দিয়েছে? কারণ রাঙার সে অদম্য জেদ, শক্তি, সাহস সাধারণ মানুষের থেকে অনেক বেশি আছে। আমাদের রাঙার কিচ্ছু হবে না। ভগবানকে ডাকো, রাঙাকে যেন ভগবান একেবারে সুস্থ করে দেয়। কিন্তু একলব্য তো দেখেছে রাঙার অবস্থা কতটা ক্রিটিক্যাল ছিল, তাই একলব্য বুঝতে পারে এত সহজে সব কিছু হবে না। অনেক বড় সমস্যার সম্মুখীনে পড়তে হতে পারে, কারণ রাঙার ভেতরকার অনেক ড্যামেজ হতে পারে। এর মধ্যেই অঙ্কুর একলব্যকে বলে, কি হয়েছে, তুমি কি ভাবছো এত? একলব্য বলে, চিন্তা তো হচ্ছে সব ঠিক থাকবে কিনা। তার মধ্যেই সাত্তকী বলে, তুই এত চিন্তা করছিস কেন? আরে বাবা, এত বড় বড় ডাক্তার, এত বড় বড় সব প্রযুক্তি, রাঙা ঠিক সুস্থ হয়ে যাবে। কিন্তু সাত্তকী চায় রাঙা যাতে কখনোই সুস্থ না হয়। আসলে বৃন্দা বাড়ি থেকে চলে গেছে, আর এখন যদি রাঙাও চলে যায় তাহলে তো সাত্তকী আর ময়নার অনেক ভালো, কারণ প্রমিতা আর নবারণ্যের যেটুকু সম্পত্তি আছে সবটাই তাদের জন্য থাকবে, সেরকমটাই প্ল্যান করতে থাকে। এর মধ্যেই অঙ্কুর ভাবে বাড়ির সবাইকে একটা খবর দিতে হবে, অনেকক্ষণ হয়তো কেউ কোনো খবর পায়নি। এদিকে অপারেশন চলছে, রাঙা আর ট্রিটমেন্ট নিতে পারছে না, অবস্থা অনেক বেশি জটিল হয়ে উঠছে সময় যত এগোচ্ছে। এদিকে আহিরির কাছে খবরটা পৌঁছে গেছে। আহিরি ফোন করেছে একলব্যকে আর বলে, একলব্য এই সময় আমার তোমার পাশে থাকাটা জরুরি, তোমার ওয়াইফের এই অবস্থা হয়েছে, আমি এক্ষুনি আসছি। তখনই আহিরির মা বলে, তুমি কোথাও যাবে না বেটা, তোমার নিজের অবস্থা ভালো না, আর তুমি এদিক ওদিক যাবে বলছো? কখনো না, তুমি বসে রেস্ট নাও। আহিরি বলে, মা আমাকে যেতেই হবে। একলব্য বলে, দেখো আহিরি, এদিকে অলরেডি একটা ঝামেলার মধ্যে আমি ফেসে গেছি, এখন তুমি এসে আর কোনো ঝামেলা বাড়িও না, তোমার মা যেটা বলছে তুমি সেটা শোনো। কিন্তু আহিরি তখন বলে, না, আমাকে যেতেই হবে, আমি কোনোভাবেই এখানে থাকতে পারবো না। এই সময়টায় তোমার পাশে থাকলে তোমারও ভালো লাগবে আর আমার নিজেরও ভালো লাগবে যে বিপদের সময় আমি তোমার পাশে থাকতে পেরেছি। এরপরেই আহিরির মা আহিরিকে যেতে দেয় না, আর তখন আহিরি ফোনটা কেটে দেয় আর বলে, মা তুমি কেন আমাকে আটকাচ্ছ, আমাকে যেতে দাও, আমি যেতে চাই। কিন্তু মা বলে, না আহিরি, তুমি কোথাও যাবে না। আচ্ছা, তুমি কি সারাক্ষণ এইভাবে একলব্য আর রাঙা রাঙা করে বেড়াবে? তোমার নিজেরও তো একটা জীবন আছে, তুমি পারবে অন্য কারোর সাথে অ্যাডজাস্ট করে সারাটা জীবন কাটিয়ে দিতে? তুমি তো একলব্যকে ভালোবাসো। তাহলে তখন রাঙার কথাই বলতে থাকে আহিরি আর বলে, রাঙা তো আমাকে এক চান্সে জেল থেকে বার করে আনলো মা, আমার তো এখানে থাকার কথা ছিল না। দেখো, এখন আমায় নিজেকে শুধরে নিতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এদিকে একলব্য দেখে অপারেশন থিয়েটারের লাইটটা অফ হয়েছে, তাড়াতাড়ি করে সেদিকে এগিয়ে যায়। অন্যদিকে অঙ্কুরকে ফোন করতে থাকে পাঞ্চালি। এরপর বলে, এই তোমাকে আমি অনেকক্ষণ ধরে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? রাঙা এখন কেমন আছে? তখনই অঙ্কুর ফোনটা ধরে রেখেছে আর বলে, ডাক্তার সবে বেরিয়েছে, দাঁড়াও দেখি কি বলে। এর মধ্যে পাঞ্চালি ফোনের ওপর থেকে সবটাই শুনতে পাচ্ছে। ডাক্তার একলব্যকে বলে, দেখুন আপনার স্ত্রীর অবস্থা ভালো না, বলতে পারেন শেষের পর্যায়ে রয়েছে, আর এখন আমরা ওনাকে ভেন্টিলেশনে দিচ্ছি, তবে আশা না রাখাই ভালো, কারণ অবস্থা খুবই ক্রিটিক্যাল। আর এটা শুনে নিয়েছে পাঞ্চালি, তারপরে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এদিকে একলব্যর অবস্থাও খারাপ। একলব্যকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে অঙ্কুর আর বলে, দেখো একলব্য, আশা এখনও ছাড়া যাবে না, যেভাবেই হোক আমরা রাঙাকে সুস্থ করে তুলব, কিন্তু তুমি এইভাবে ভেঙে পড়ো না।
তখনই একলব্য বলে, আমি ভাবতে পারছি না যে রাঙার এই অবস্থা হয়েছে, এতটাই অবস্থা জটিল হয়ে গেল। আচ্ছা অঙ্কুরদা, রাঙা বাঁচবে তো? তার মধ্যেই পাঞ্চালি কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রমিতা বলে, কি হয়েছে, এত কান্নাকাটি করছিস কেন, বল না কি হয়েছে। পাঞ্চালি তখন কাঁদতে কাঁদতে বলে, মা, রাঙার অবস্থা খুবই খারাপ, ডাক্তার জানিয়ে দিয়েছে রাঙা হয়তো আর বাঁচবে না, ওকে ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে। এটা শুনে প্রমিতার অবস্থা জাস্ট অনেক বেশি খারাপ হয়ে যায় আর ভাবতে থাকে এটা কি করে হতে পারে, না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না, আমি বেঁচে থাকতে আমার মেয়ে এইভাবে চলে যেতে পারে না। তখন নবারুণ শান্ত করতে থাকে প্রমিতাকে। প্রমিতা তো হাল ছেড়ে দিচ্ছে আর বলে, রাঙা এভাবে চলে যাবে? কৃষ্ণা তখন বলে, বৌদি, রাঙার কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও না। এর মধ্যেই সব্য বলে, আচ্ছা পাঞ্চালি, তোকে এই কথাটা কে বলল? পাঞ্চালি বলে, আসলে আমি তো অঙ্কুরকে ফোন করেছিলাম, তখনই ডাক্তার বেরিয়েছিল, ভাইয়াকে হয়তো বলছিল আর আমি কথাগুলো শুনে নিয়েছি। প্রমিতা বুঝতে পেরে যায় যে রাঙার অবস্থা হয়তো খুবই খারাপ। এর মধ্যেই সব্য ফোন করেছে সাত্তকীকে আর জিজ্ঞেস করে ওই দিকের কী খবর। সাত্তকী বলে, ভালো না রে দাদা, রাঙার অবস্থা ভালো না, হয়তো রাঙা শেষ, ওই ভেন্টিলেশনে রেখেছে যতটুকু সময় থাকে আর কি। এর মধ্যে প্রমিতা বলে, কি বললো সাত্তকী? সব্য চুপ করে থাকিস না, কি বললো বল। এরপর সব্য বলে দেয় যে রাঙার অবস্থা সত্যিই খারাপ, তবে ভেন্টিলেশনে রয়েছে, আশা করা যাচ্ছে সুস্থ হয়ে যাবে। তখন নবারুণ বুঝতে পারে যে প্রমিতাকে আর আটকে রাখা যাবে না। এরপর প্রমিতা ঠিক করে হসপিটালে যাবে, গিয়ে রাঙার সামনে গিয়ে দাঁড়াবে, রাঙাকে কোনো বিপদের মুখে পড়তে দেবে না। আর অন্যদিকে একলব্য ভাবে, রাঙা যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য এতটা মরিয়া হয়েছিল, সে স্বপ্ন পূরণ না করে এইভাবে মাঝপথে নিজের জীবনটা শেষ করে ফেলবে না, এটা হতে পারে না। রাঙা, তোমাকে সুস্থ হতেই হবে, তোমাকে সুস্থ করিয়ে যে অপরাধীরা তোমাকে এইভাবে কষ্ট দিয়েছে তাদেরকে আমি ধরবই।